আসসালামু আলাইকুম। মিথ্যা সাক্ষ্য প্রদান করার কারণে আপনার কী ধরনের আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। লিগেল থটস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে যদি আপনি আদালতে যে কোনো বাদীর পক্ষে আপনি মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, এই মিথ্যা সাক্ষ্য প্রদান করার পরে আপনি কি ধরনের আইনি জটিলতায় পড়বেন সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে জানাবো। আমাদের আদালতে দেখা যায় যে অনেক সময় একটা মামলা চলমান থাকার কারণে অথবা চলমান পর্যায়ে দেখা যায় যে বিভিন্ন সময় আদালতে সাক্ষ্য প্রদান করতে হয়। সেই সাক্ষ্যটা যিনি বাদী আছেন, যিনি এই মামলার রায় প্রার্থনা করেন, যিনি এই মামলার বিচার প্রার্থনা করেন, তিনি তার মামলার পক্ষে তিনি এই আদালতে সাক্ষী উপস্থাপন করেন। অনেক সময় দেখা যায় যে মামলার বাদী তার এই মামলাকে তার নিজের পক্ষে নেয়ার জন্য তিনি কি করেন যে তিনি বিভিন্ন ধরনের যে সাক্ষী আছে সেই সাক্ষীদেরকে আদালতে উপস্থাপন করেন এবং মামলার রায় নিজের পক্ষে নিয়ে আসার জন্য একটা মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষীর প্রতি তিনি কি করেন, তিনি একটা প্রভাব বিস্তার করেন। পরবর্তীতে দেখা যায় যে এটা নিয়ে আদালতে জটিলতার সৃষ্টি হয়। তাহলে কি হয়, যখন একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য যান তখন কিন্তু আদালতে তিনি তার কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করেন যে আমি যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না এবং কোনো সত্য গোপন করিব না। তখন তিনি যেই শপথ বাক্য পাঠ করেন, শপথ বাক্য পাঠ করার কারণে পরে তিনি যে আদালতে সাক্ষীটা দেন এবং সেই সাক্ষীটা যদি তিনি মিথ্যা দেন তাহলে কিন্তু আপনার যেই জজ আছেন, যেই বিচারক আছেন, সেই বিচারকও তিনি বুঝতে পারবেন যে এই সাক্ষ্যটা সে সঠিক দেননি, তিনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। এবং যার যে অপোজিট পাশের যে লয়ার আছেন, বিজ্ঞ আইনজীবী আছেন, সেই আইনজীবী কিন্তু সেই সাক্ষীকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, বিভিন্ন জেরার মাধ্যমে তিনি যে সাক্ষ্যটা আদালতে মিথ্যা দিলেন সেটা কিন্তু তিনি বের করে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। আরেকটা বিষয় হলো, আপনি যখন আদালতে মিথ্যে সাক্ষ্য দিতে যাবেন তখন কিন্তু আপনি সেই সাক্ষ্যটা আপনি সঠিকভাবে গুছিয়ে বলতে পারবেন না। সেই সাক্ষ্যর ভিতরে আপনার অনেক গোঁজামিল থাকবে, সেই সাক্ষ্যর ভিতরে আপনার অনেক তথ্য মিসিং থাকবে, সেই সাক্ষ্যটা আপনার পরিপূর্ণ হবে না। যার কারণে যার যেই বিজ্ঞ লয়ার আছেন আসামি পক্ষের, সে কিন্তু আপনাকে খুব সহজেই আপনার সেই সাক্ষ্যটাকে তিনি জেরার মাধ্যমে, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আদালতের কাছে সে মিথ্যা প্রমাণ করতে পারেন। এখন যদি আদালতের কাছে সেই সাক্ষ্যটাকে আপনি মিথ্যা প্রমাণ করেন, বিজ্ঞ আদালত, এবং তিনি যদি আদালতের কাছে বিচার চান যে তিনি এই মামলায় সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, তাহলে যদি আপনার বিরুদ্ধে কি হতে পারে, আপনি কিন্তু এই মামলায় এই মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য আইনগতভাবে ফেঁসে যেতে পারেন। ফেঁসে যাওয়ার ফলে কি হতে পারে, ফেঁসে যাওয়ার ফলে আপনি এই বাংলাদেশের যেই আমাদের দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধির আইন অনুযায়ী আপনি সেই মিথ্যে সাক্ষ্য দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে সর্বোচ্চ দেখা যায় যে 7 বছর সশ্রম কারাদণ্ড আপনার বিরুদ্ধে হতে পারে। এবং আপনি যদি কোনো দলিল আদালতে কোনো মিথ্যা দলিল উপস্থাপন করেন, সেই দলিলের কারণে আপনার সেই মিথ্যা দলিলের কারণেও আপনার সেই 3 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এই একজন মানুষের পক্ষে কাজ করার জন্য, একজন মানুষের দ্বারা প্রভাবিত হয়ে হয়তো তার সাময়িক কিছু ভালো হওয়ার জন্য নিজের এত বড় বিপদ ডেকে আনবেন না। কারণ আপনি যখন একটা মিথ্যা সাক্ষ্য দিতে আদালতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আদালতে আরও অনেকজন আপনার এই মিথ্যে সাক্ষ্যকে ধরার জন্য বসে আছেন। তার মধ্যে বসে আছেন যিনি বিচারক আছেন, তিনিও বসে আছেন, এবং আপনার যে অপোজিট পাশের যেই লয়ার আছেন, বিজ্ঞ আইনজীবী আছেন, যিনি আপনাকে প্রশ্ন করবেন, জেরা করবেন, যেই জেরার মাধ্যমে আপনি থতবোধ আপনি আপনার জড়তা চলে আসবে যে আপনি কোথা থেকে কি বলছেন, আপনি নিজেই তখন আপনার ব্যালেন্স হারিয়ে ফেলবেন এই মিথ্যে সাক্ষ্য দেওয়ার কারণে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন আদালতে যাবেন, আপনারা যখন কোনো আদালতে আপনাকে সাক্ষী হিসেবে ডাকা হবে, তাহলে আপনি অবশ্যই আপনি যতটুকু সত্য জানেন ঠিক ততটুকুই আদালতে আপনি সেই সাক্ষ্য হিসেবে দিবেন। এছাড়া আপনি সেই সাক্ষ্যটা সত্যটুকু বাদ দিয়ে আপনি কোনো মিথ্যা সাক্ষ্য অথবা আপনি কারো পক্ষে হয়ে কোনো অতিরঞ্জিত হয়ে কোনো সাক্ষ্য প্রদান করা থেকে বিরত থাকবেন।
তো এই ছিল আজকের আলোচনা। তারপরও মিথ্যে সাক্ষ্য বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনার কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।